এখন বাজে ভোর ৫টা। ভোরবেলা থেকেই দেখো সংসারের কাজকর্মগুলো করতে শুরু করে দিয়েছি। প্রথমেই ঘরগুলো ঝাড়ু দিয়েছি, তারপরে দেখো এখন ঘরগুলো মুছে নিচ্ছি। তবে আজকে উঠেছিলাম ওই ৪টের সময়। এক কড়াই ধান সিদ্ধও আমাদের হয়ে গিয়েছে। তো দিদি আমি দুজনেই বসেছিলাম। তো এখন দিদি জাল দিচ্ছে, আমি ভাবলাম ঘরের কাজগুলো করি তাহলে। তাই আমি ঘরের কাজগুলো করতে শুরু করলাম। ঠাকুর ঘরটা মুছে নিয়েছি, বাবা মা থাকে ওই রুমটাও মুছে নিয়েছি, আর আমাদের ঘরটাও মুছে নিয়েছি। তারপরে আর কি মোছা শুরু করেছি। আর এখনও জানো তো বাইরের কোনো কাজ করা হয়নি, কারণ এত অন্ধকার হয়ে আছে, এখনও পর্যন্ত বাইরে যায়নি। মানে সদর দরজা যেটা আমাদের, সদর দরজা এখনও খুলিনি, মারুলিও দেয়া হয়নি। তো ঘরগুলো মুছে নেব, তারপরে তখন একটা দুটো মানুষ উঠবে পাড়াতে। তো তখন আর কি সাহস পাবো বাইরে যাওয়ার। এখন যা পরিমাণে অন্ধকার হয়ে আছে, বাইরে যাওয়ার না সাহস পায় না। তো যাই হোক, হেসেল ঘরটা মোছা হলো, তারপরে দেখো বারান্দাটা মুছতে শুরু করলাম। তো আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে বারান্দার এক পাশটা মোছা হলো, তারপরে দেখো আর এক পাশটা মুছতে শুরু করলাম। আর এই যে মোছার আগে মানে ঝাড়ু দিচ্ছিলাম, তখন অনেকক্ষণ লেগেছে আমার ঘরগুলো গোছাতে। কারণ ঝাড়ু দেওয়ার আগে না ঘরটা গোছাতে হয়। কারণ ওই যে বাচ্চাগুলো খাওয়া দাওয়া করে বোতলগুলো না বেঞ্চের ওপরে, সিঁড়িতে, তারপরে ওই বাক্সের ওপরে পুরো লাইন করে রেখে দেয়। তো ওই বোতল সমস্ত কিছু গুছিয়ে রাখলাম। আবার কুমড়োটা বাইরে ছিল, কুমড়োটাকে ঘরে রাখলাম। কুমড়োটাকে তো রোজ রাত্রে আর কি বাইরে বের করে রাখা হচ্ছে। তো যাই হোক, ওদিকে ঘর মোছা হয়েছে, তারপরে আবারও আমি একটু ধানে জাল দিচ্ছিলাম। আর দিদি কি বলো তো, আবার আর এক কড়াই ধান হয়ে গেছিলো, তো ওইটা নামাচ্ছিল, দিয়ে আর কি ধান ছাঁকছিল, মানে জল থেকে তুলছিল। তো তারপরে দেখো এখন সকালের আলো ফুটবো ফুটবো হয়ে গিয়েছে, তবুও এখনও সম্পূর্ণ সকাল হয়নি। দেখো আশেপাশে কিন্তু কাউকেই দেখা যাচ্ছে না, তবে দুই একজন উঠেছে। এই যে দেখছো আমাদের রাস্তায় জল পড়ে আছে, কারণ পুকুরে কেউ এসেছিল, কেউ এসে জল নিয়ে গেছে, তাই জল পড়তে পড়তে গিয়েছে। তো যাই হোক, উঠোনটা তো অন্ধকারে আগেই ঝাড় দিয়ে নিয়েছিলাম, কারণ ধান নামানো হচ্ছিল সেই জন্য। মানে উঠোনে ধানগুলো মানে নামিয়ে নামিয়ে রাখা হচ্ছিল। তো তারপরে হচ্ছে এখন এই একটু একটু আলো ফুটলো, তারপরেই কিন্তু বাইরে এই গলির দিকগুলো, রাস্তার দিকগুলো, তারপরে কলপাড়, পুকুর পাড় সব কিন্তু একদম সকালবেলাতেই মানে চকচকে করে নিলাম, ঝাড় দিয়ে পুরো পরিষ্কার করে নিলাম। দেখতে দেখতে কিন্তু অনেকগুলোই আমাদের ধান সিদ্ধ হয়ে গেছে, আর বেলাটাও অনেকটা হয়ে গিয়েছে। তো যেই ধানগুলো দেখো আগে সিদ্ধ করা হয়েছে, সেগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, সেই জন্য ওই পাশে রাখলাম। আর গরম ধানগুলোকে দেখো একটু মেলিয়ে দিচ্ছি, কারণ ঠান্ডাগুলো তো বস্তায় ভরতে হবে, দিয়ে ছাদে তুলতে হবে, আজকে তো রোদে দিতে হবে। আর এই দিককার ধানটা আমি দেখো ঠান্ডা করব বলে পুরোটা আর কি মেলে দিচ্ছি। ওই কটা ভরতে ভরতে এদিকটা ঠান্ডা হয়ে যাবে, তখন এইগুলোকেও ভরে দেব, আর রুদ্র বাবা ছাদে দিয়ে আসবে। বাড়িতে ধান সিদ্ধ হচ্ছে মানেই আজকে মুড়ি খাবারটা করতে হবে না। ওই যে আলু মাখা দিয়েই মুড়ি খেয়ে নেব। এই যে আলুগুলো দেখছো, এই আলুগুলো ধানের মধ্যে সিদ্ধ করতে দিয়েছিলাম। আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর ঠান্ডাও করে নিয়েছি। এখন আলুটা মেখে নেব। তো দেখো মোটা মোটা আমি 5টা আলু দিয়েছিলাম, তবে 2 দিক ফাটিয়েছিলাম জানো তো। আর না ফাটালে কিন্তু অত মোটা মোটা আলু সিদ্ধ হবে না। তো খোসাগুলো দেখো এখন ছাড়িয়ে নিচ্ছি। আর গায়ে দু একটা দেখো ধান লেগেছিল, তো সেগুলো দেখো ছেড়ে গিয়েছে, ছেঁকে আবার তুলে নেব, দিয়ে যেখানে ধান আছে ওখানে আর কি রেখে দেব। আর লবণ, তেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিছু দেখো নিয়ে চলে এসেছি। আর পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে একটু ধুয়ে নিয়েছি, লঙ্কাটাও ধুয়ে নিয়েছি। এবার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আলু, তারপরে কিন্তু এক এক করে সব দিয়ে সুন্দর করে আলুটা মেখে নেব। আর এই আলু মাখা দিয়ে কিন্তু মুড়ি খেতে বেশ ভালো লাগে গো। তো দেখো আলুর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবণ, সর্ষের তেল, তারপরে আচ্ছা করে মাখতে শুরু করলাম। আর এই যে আরেকটা বাটিতে আলাদা করে একটুখানি রেখেছি, ওটা হচ্ছে মায়ের জন্য আর রুদ্রর জন্য। ওরাও এই আলু মাখাটা খেতে পছন্দ করে, তবে ওদের তো আর লঙ্কা দেবো না, সেই জন্য আলাদা করে রেখেছি। এক এক করে সব ধান ছাদে তোলা হয়ে গিয়েছে। আমি বস্তায় ভরে দিয়েছিলাম, রুদ্রর বাবা ছাদে তুলে দিয়েছিল। মানে ধানের যা যা কাজ ছিল সমস্ত কাজ হয়ে গিয়েছে। তো ধানের কাজ সব শেষ, এবার হচ্ছে রান্না বান্নার কাজ শুরু। তো আমি স্নান করে নিয়েছি, স্নান করে পুজো করেছি, তারপরে ওই আলু মাখা দিয়ে মুড়িও খেয়ে নিয়েছি।
তারপরে দেখো বসলাম সবজি কাটতে। আর এখানে হচ্ছে কপি কেটে নিচ্ছি আমি, ফুলকপি। তো ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আজকে ঝোল করব, তো সেই জন্য আলু ফুলকপি কেটে নিচ্ছি। আর দেখো বাঁধাকপিটাও নিয়ে এসেছি, সেই যে বাজারে গিয়েছিলাম সরস্বতী পুজোর আগের দিন, সেই দিনকে দুটো বাঁধাকপি নিয়ে আসা হয়েছিল। একটা বাঁধাকপি মানে সরস্বতী পুজোর দিন করা হয়েছিল, আর একটা আছে। তবে সেই দিনকে এত কপির দাম ছিল গো, খুব দাম ছিল জানো তো। মানে একটুখানি বড় নিতে গেলেই 30 টাকা পিস, 40 টাকা পিস, আর একদম ছোট ছোট নিতে গেলে 10 টাকা। এই যে দেখছো ছোট্ট মতো কপিটা, ওটা 10 টাকা নিয়েছে। তো যাই হোক, আগে আমি ফুলকপিটা কেটে নিলাম, আলুটা কেটে নিচ্ছি। কি বলো তো, ফুলকপিটা আলুটা কেটে না উনুনটা ধরিয়ে দেবো, পরে তখন বাঁধাকপিটা কাটা যাবে। কারণ ফুলকপিটা একটু তেলে ভাজবো, আলুটা ভাজবো, একদিকে ভাজতে থাকবো, আর আরেকদিকে হচ্ছে আমি বাঁধাকপিটা কেটে নেব। তো চলো আলুগুলো কেটে নিই। আর আলুগুলো বেশ মোটা মোটা সাইজেরই আছে জানো তো। সেই দিনকে আমি আলুগুলো নিয়ে এসেছিলাম বেশ ভালো ভালো আর কি, মোটা মোটা সাইজ দেখে নিয়ে এসেছিলাম, ছোটো আলু ছিলই না। আর ফুলকপির পরিমাণটা দেখো আজকে একটু কম হয়ে গেছে, কারণ ওই যে সেদিনকে খিচুড়িতে দেয়া হয়েছিল। আর মানে যা দাম 40 টাকা পিস নিয়েছিল এই কপিটারই, মানে এর থেকে এতটা মানে যতটা আজকে কাটা হয়েছে ততটা সেই দিনকে কাটা হয়েছিল খিচুড়িতে দেওয়ার জন্য। আর এইটুকু ছিল, এইটুকু দিয়ে আজকে রান্না করা হবে। অনেকক্ষণ পর আবার ফিরে আসলাম গো। সেই যে সবজি কাটা দেখিয়েছিলাম, তারপরে কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এদিকে আমার রান্নাবান্না হয়ে গিয়েছে, রান্নাবান্না সেরে অনুসারে নেতা দিচ্ছি। আর কি জানো তো, রান্নাবান্না করতে করতে অনেক দিকেই কাজ সামলাতে হচ্ছিল। ধান নাড়াচাড়া করে দিতে হচ্ছিল, রান্নাবান্না করতে হচ্ছিল, আবার ধান ভেজানো হলো, ধানে জলও দিতে হচ্ছিল, অনেক দিকটাই সামলাতে হচ্ছিল। আবার কি হয়েছে, ভিডিও আপলোড দিয়েছিলাম বাড়িতে, কিছুতেই যাচ্ছে না, এত নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, যাচ্ছেই না। আমি তো খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। কালকে যে ভিডিওটা করেছি আজকে তোমাদেরকে দুপুর দুটোতে দিতেই পারবো না। তো সেই জন্য কী আর করব, ঘরে যাচ্ছিল না। তাই রুদ্র বাবাকে বলেছিলাম যে তুমি ফোনটা নিয়ে একটু মাঠে যাও, তো ভিডিওটা একটু আপলোড দিয়ে এসো। তাই ও গেছিলো মাঠে ফোনটাকে নিয়ে। তো সেই জন্যই হচ্ছে তোমাদের সাথে কোনো কিছুই আমি শেয়ার করতে পারিনি গো। তো যাই হোক, বেশি কিছু আজকে রান্নাও করিনি, একটু পরেই তোমাদেরকে দেখাবো যে আজকে কী কী রান্নাবান্না করা হয়েছে। তো দেখো একটু গোবর নিয়ে এসেছিলাম, তারপরে কিন্তু যেইটুকু আমি রান্নাবান্নার কাজে ব্যবহার করেছিলাম সেইটুকু নেতা দিয়ে দিলাম। কি তাড়াতাড়ি করে হাঁড়ি কড়াইগুলো মাজলাম। রুদ্র, রুদ্র, এসো ভাত খাবা, এসো 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 এসো, আমার মজা হয়ে গেল। চলো তাড়াতাড়ি করে হাঁড়ি কড়াইগুলো মেজে নিলাম, এবার হচ্ছে সবাইকে খেতে দেবো। পুরো হাঁপিয়ে গেলাম জোরে জোরে তাড়াতাড়ি করে মাছতে গিয়ে। হাঁড়ি কড়াইগুলো রাখলাম, রেখে যে থালাগুলো নিয়ে নিলাম। এখন হচ্ছে থালাগুলো একবার জল বোলাবো, জল বুলিয়ে খেতে দেবো। তার আগে তোমাদেরকে দেখাই আজকে কি কি রান্না হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ ভাত আছে, আর এই যে এটা হচ্ছে কালকের যে মাছের তরকারি করা হয়েছিল, সেটা অনেকটাই ছিল, গরম করেছি। এখানে 2 পিস মাছ আছে। আর আজকে হয়েছে এই যে বাঁধাকপির ঝাল। বাঁধাকপির মধ্যে অনেক কিছু দেওয়া আছে, বেগুন, বিনস, গাজর, আলু সব কিছু দিয়ে মটরশুঁটি দিয়ে করেছি। আর এটা কালকের শাক, এটাও একটুখানি ছিল, এটাও গরম করেছি। এখন শীতের দিন যাই থাকবে তাই কিন্তু পরের দিন খাওয়া যাবে। আর এখানে বোধহয় সেই মুড়ি খাবার জন্য আলু সিদ্ধ হয়েছিল, ওটা একটু একটু করে আছে। তো এটা রুদ্র বাবাকে দিয়ে দেবো, ও তো আলু সিদ্ধ খেতে খুবই পছন্দ করে, ওকে দিয়ে দেবো। আর এই যে এখানে আছে হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। আজকে ফুলকপি দিয়ে করলাম, কালকে তো শুধু হয়েছিল, তাই ভাবলাম আজকে ফুলকপি দিয়ে করি। ফুলকপি আলু মাছের ঝোল। দেখো কালারটা খুব সুন্দর হয়েছে, একদম উপরটায় সরবরার মতো হয়েছে, দেখতে বেশ ভালো লাগছে, খেতেও মনে হচ্ছে ভালো হবে। মা ডাকলো তো একবার ভাত খাওয়ার জন্য, শুধু সাইকেল চালিয়ে যাচ্ছে সারা দিন। মানে সাইকেল এখন চালাতে পারছে, নিজে প্যাডেল ঘোরাতে পারছে, যে সারা দিন সাইকেল চালাচ্ছে জানো। আজকে স্কুলে ছুটি আছে। কি হলো আবার, কি লাগিয়েছে ওখানে, কি লাগিয়েছে সব সাইকেলকে, সারাদিন ছেলেটা যখন মন তখন মানে এরকম ভাবে সাজাচ্ছে। আমি ডাকলাম, ওর বাবা ডাকছে যে এসো খেয়ে নাও খেয়ে নাও। এই যে আচ্ছা, সাইকেল চালাচ্ছে, বলছে খাবো না, একটু পরে খাবো, একটু পরে খাবো। ওর বাবা আবার গেল, গিয়ে দেখো ওকে একদম ধরে নিয়ে এলো, দিয়ে খেতে দিয়ে দিয়েছি। এদিকে বাবা, রুদ্র, তারপরে ভাগ্নি, তারপরে রুদ্রর বাবা বসেছে। তো ওরা সবাই খেয়ে নিচ্ছে, ওদের খাওয়া হবে, তারপরে তখন আমরা খেয়ে নেব। আর ওইদিকে মা বসেছে। আর কি কি রান্না বান্না হয়েছে তোমাদেরকে তো দেখালামই। আর কালকে যে তরকারিগুলো ছিল সেগুলো একটু একটু করে দেয়া হয়েছে।
আর ওই যে দেখো পিছন দিকে বললাম না ধান ভেজানো হয়েছে, আবার ওই যে আবার দেখো ধান ভেজানো হয়েছে। এগুলো হচ্ছে ভাপ দেওয়া হয়নি, এগুলো মুড়ির চাল করা হবে, তো সেই জন্য আজকে শুকনো ধান ভিজিয়ে জল দেওয়া হয়েছে। আর জায়গা হচ্ছিল না জানো তো, সেই জন্য কড়াইয়ের মধ্যেও দেখো রাখা হয়েছে আর কি, উনুনের উপরেই কড়াইয়ে করে রাখা হয়েছে। ওইটা আর কি প্রথমে সিদ্ধ করা হবে, তারপরে যেগুলো আর কি পাতনায় আছে সব কিছু আর কি সিদ্ধ করা হবে। তো যাই হোক ওদের খাওয়া হয়ে গিয়েছে, তারপরে দেখো আমিও খেতে বসলাম। আর আজকে তো আমার ভাতের থেকে তরকারিই বেশি মনে হচ্ছে। আর যে বাটিটায় আমি ভাত নিয়েছি ওটাই ওই যে আলু মাখা ছিল সকালের, তো আমি ভাবলাম ওটা যখন হেসেলে এঁঠো হয়েই আছে, ধোয়া মাজা করতেই হবে, তাহলে ওটাতেই ভাত নিয়ে নিই, তাই ওটাতেই ভাত নিয়ে নিয়েছি। আর এই যে কালকের তরকারি আজকের তরকারি মিলিয়ে দেখো অনেকগুলো তরকারি হয়ে গেছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে এঁঠো বাসনগুলো নিয়ে দেখো চলে এলাম পুকুর পাড়ে। এখন সব বাসনগুলো ধোয়া মাজা করে নেব। আর দেখো অনেকটাই জল কমাতে বাসনগুলো মাজা ধোয়া করতে কিন্তু বেশ অসুবিধায় পড়তে হচ্ছে। যখন বেশি জল ছিল কি সুন্দর ওই সিঁড়িগুলোয় বসে বসে জল নাগাল পাওয়া যেত, বাসনগুলো ভালোভাবে ধোয়া যেত। আর এখন জানো তো ওই যে সিঁড়িটা শুকনো আছে, ওখানে বসে যদি আমি বাসনগুলো মাজি, মানে মাজা হবে ধোয়ার সময় কিন্তু আমাকে সে নিচু হয়ে ঝুঁকে বাসনগুলো ধুতে হবে, নইলে ওপর থেকে জল নাগালেই পাওয়া যাচ্ছে না। অনেকটাই দেখো জল কমে গিয়েছে। তো বাসনগুলো এক এক করে মাজলাম, তারপরে দেখো এই যে বালতিটাও মেজে নিচ্ছি, কারণ বালতিতে তো ভাতের ফ্যান রাখা থাকে, ওটা লালিকে খাওয়ানো হয়েছিল, তাই বালতিটাও ভালো করে মেজে নিলাম। যদি কলে জল থাকে তাহলে এখনই গিয়ে জলটা ভরে নেব, আর যদি না থাকে তখন পরে ভরে নেব। তো এক এক করে সব বাসন বালতি দেখো মেজে নিয়েছি, এখন এক এক করে বাসনগুলো দেখো ধুয়ে নিচ্ছি। আর কতটা জল কম দেখো, কতটা আমাকে নিচু হয়ে বাসনগুলো ধুতে হচ্ছে, অনেকটাই জল কমে গেছে গো। তো সেই কারণে মানে এই যে নিচু হয়ে ঝুঁকে ধুতেও না অনেকটাই অসুবিধায় পড়ছি। আর হ্যাঁ, তোমরা অনেকেই আছো অনেক কমেন্ট করো, তোমরা বলো যে দৈবকী তুমি এত কাজ কিভাবে করতে পারো, তোমার কি কষ্ট হয় না? কষ্ট তো হয়ই, তো কি করব বলো, সংসারে আছি, সংসারে মানে দায়িত্ব নিয়েছি, সংসারে বউ হয়েছি, তখন তো বাড়ির কাজ করতেই হবে। আর দেখবে মানে যে যত বড় বাড়িরই বউ হোক না কেন, তার শ্বশুর বাড়ির মানুষ যতই ভালো হোক না কেন, যতই ভালোবাসুক না কেন, তার বাড়ির বউ যদি সংসারে কাজ না করে তাহলে কিন্তু বউটা তার বাড়ির মানুষের কাছে কোনো দিনই ভালো হতে পারবে না। কাজ না করলে শ্বশুরবাড়ির কারো কাছেই নাম পাওয়া যায় না। কষ্ট হয় কাজগুলো করি, তবে ওই যে মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না, কথায় বলে না, তো কষ্ট হলেও কিন্তু করতে হয়। আর আমার সংসার তো একটু আলাদাই, তোমরা বলো আমার সংসারে আমি না করলে করবেইটা কে? তো যাই হোক, এদিকে দেখো বাসনগুলো ধোয়া মাজা করে রুদ্রসোনাকে ঘুমও পাড়িয়ে দিয়েছি। তারপরে আমি যখন দরজাটা খুলে ঢুকলাম তখন দেখলে আমি একটা বড় হামি দিলাম। মানে কি বলো তো, আমারও না খুব ঘুম পাচ্ছিল, ওই যে শুয়ে শুয়ে রুদ্রকে একটু ঘুমটা পাড়িয়ে দিলাম, আমি মনে হচ্ছিল যে ঘুমিয়ে যাব, কিন্তু না, ঘুমালে তো আমার হবে না, ছাদে ধানগুলো মেলা আছে সেগুলো তো তুলতে হবে। তাই দেখো চলে এলাম ধানগুলো জড়ো করতে। আর ওই যে আগে সে ধান জড়ো করা পাটা ছিল না, এখন রুদ্র বাবা বানিয়ে দিয়েছে, তবে একটা লাঠি দিয়ে টানা করে দিলে ভালো হতো, বেশ দাঁড়িয়ে দাঁড়িয়েই ধানগুলো জড়ো করা যেত। তো কী আর করা যাবে, লাঠি দিয়ে টানা করা হয়নি, এই যে হাতে করে নিচু হয়ে দেখো ধানগুলো এক এক করে জড়ো করে নিচ্ছি। পুরো ছাদে ধান আছে, বেশ অনেকটা সময় লাগবে সব ধান জড়ো করতে। মানে একটুখানি জড়ো করেই না হাঁপিয়ে যাচ্ছি, একটুখানি দাঁড়াচ্ছি আবার জড়ো করতে শুরু করছি। ওইদিকে একটু জড়ো করেছি ওই পাশটা, আর তারপরে দেখো এই পাশটায় চলে এসেছি। তো সব দিককার ধান জড়ো করা হয়ে গেছে, তারপরে ঝাঁটা নিয়ে দেখো ঝাড় দিতে শুরু করলাম। আর এক জায়গায় করলাম না, এক জায়গায় করলে বেশি কষ্ট হবে জানো তো, দু জায়গায় করলাম, কালকে তো আবার সেই মেলতেই হবে, এখন 2-3 দিন আর কি মেলতে হবে, তো সেই জন্য 2 ভাগে আর কি ভাগ করে দিলাম, 2 জায়গায় জড়ো করলাম। তারপর একটা বড় ত্রিপল আছে সেটা ঢাকা দিয়ে দেবো। মাঝখানে এই কারেন্টের তারটা থাকাতে বেশ অসুবিধায় পড়তে হয় জানো তো। এই যে দেখো যখনই এদিককার ধান নাড়াচাড়া করতে হয় তখনই তারটাকে নিয়ে এসে এইদিকে সরাতে হয়, ওইদিকে সরাতে হয়, খুবই অসুবিধায় পড়তে হয়। আর তারটা এমনই মাপের আছে যে একটু ঘুরিয়ে একটু দেওয়ালের ধারে ধারে নিয়ে যাবে সেটাও হবে না, একটু ছোটোই আছে। তো সেই জন্য অসুবিধা করেই কিন্তু এই তারের এই জায়গাটা সাবধানে আমাদেরকে ঝাড়ু দিতে হয়। তো যাই হোক দেখো সব ধান কিন্তু আমার জড়ো করা হয়ে গেছে, অনেকটা সময় লেগে গেল। আর সেই দিনকে ওই যে ঘুঁটেগুলো তুলেছিলাম বস্তার মধ্যে দেখো ভরা থেকেই গেছে, মানে নিচে আর নিয়ে যায়নি, এখানেই রেখে দিয়েছি।
তো যাই হোক, ত্রিপলটা ওইদিকে আমি ঠিক করেই রেখেছিলাম। তারপরে দেখো সমান করে ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর ওই দিকটা সমান করে এলাম, তারপরে আবার দেখছি এই দিকটা ফাঁকা হয়ে গেছে, তাই এই দিকটা একটু টেনে দিলাম। তারপরে দুই দিকটাই সমান করে দিলাম। তো চলো, ধান জড়ো করা হয়ে গেল, ঢাকা দেওয়াও হয়ে গেল, এবার নিচে যাই। এখন বাজে রাত্রি 9:30। তো মা বাবা বলছে আজকে রাত্রে মুড়ি খাবে, তো সেই জন্য দেখো মুড়ি নিয়ে এলাম। আর এই যে কোটোতে মুড়িটা দেখছো, এই মুড়িটা হচ্ছে কেনা মুড়ি। কি জানো তো, ওই যে বাড়ির মুড়ি যেগুলো ভেজে নিয়ে আসা হলো বাড়ির চালের, সেগুলো তো তোমাদেরকে দেখিয়েছিলাম, খুব একটা ভালো মুড়ি হয়নি, ছোট ছোট মুড়ি হয়েছে। বাবার জন্য তো দাঁতে ব্যথা, আর মায়েরও দাঁতে ব্যথা থাকে, মা ছোট মুড়ি খেতে পারে না, শক্ত মুড়ি খেতে পারে না। তো সেই জন্য এই যে কিনে নিয়ে আসা হয়েছে মুড়ি দোকান থেকে, মা বাবা কেনা মুড়ি খাবে। তো চলো মা বাবাকে খেতে দিয়ে দিই, মা বাবাকে খেতে দেবো, তারপরে তখন আমরা দুজনে বলছি আমরা সবাই খাওয়া দাওয়া করে নেবো। মানে দুপুরবেলা দুজনে দুজনে বলে বলে অভ্যাস না, দুপুরবেলা বলি দিদি আমি দুজনে খেয়ে নেবো, এখন আবার বলছি দুজনে। তো যাই হোক, সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে নেবো। তো চলো বাবা আমাকে দিই, আমি আবার বললাম বাঁধাকপির তরকারি নেবেন, তো মা বললো যে একটুখানি নেবে, বাবা বলছে বাঁধাকপির তরকারি নেবে না, বাবা বলছে কি একটু তেল নেবো, আদা নেবো, দিয়ে খাবে। তো যাই হোক চলো মুড়ি দিয়ে আসি। বাবা মাকে মুড়ি দিলাম, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, তাই তরকারি নিয়ে চলে এলাম গরম করতে। তো অনেকগুলো দেখো মাছ আছে, তো তরকারিটা এখন গরম করে নিচ্ছি। তোমরা তো দেখলে যে কতটা তরকারি আছে, আর অনেক কপিস কিন্তু মাছও আছে। আর এইদিকে রুদ্রর বাবা আর জামাইবাবু এক কাণ্ড ঘটিয়ে বসেছে, ওরা আজকে করবে ফিস্ট। তবে কালকে থেকে ওদের আলোচনা চলছে, মানে কালকে ঠাকুর বিসর্জন হয়েছিল, তখন ছেলেগুলো সব এক জায়গায় ছিল, ওদের আলোচনা হয়েছিল, সেই ব্যাপারটা আমি এখন শুনছি। মানে কালকে আলোচনা হয়েছে ওদের, আজকে সারাটা দিন গেল, দুপুরে এখানে খাওয়া দাওয়া করলো বাড়িতেই, কিন্তু আমাকে একবারের জন্য বলেনি যে রাত্রে ওরা খাবে না। তো আজকে ওরা ফিস্ট করছে, মানে আমাদের বাড়ি থেকে একটু দূরেই করছে ফিস্টটা, তো একবারের জন্য আমাকে বলেনি। তো সেই জন্য ওদের দুজনের প্রতি আমার খুব আজকে রাগ হলো। ওরা যদি খাবো না বলতো, অতটা ভাতও রান্না করতাম না, অতটা তরকারিও রান্না করতাম না। টাটকা তরকারি একটা খাওয়া আর বাসি খাওয়া। তোমরা অনেকেই কমেন্ট করে বলবে যে দৈবকে এখন তো ফ্রিজ হয়েছে, ফ্রিজে রেখে দাও, পরের দিন খাবে। তবুও কি জানো তো, মানে মানে এইসব জিনিসগুলো আগে থেকে না বললে না, মানে ভালো লাগে না। তো যাই হোক, তাই করতে হবে। এই যে তরকারিটা গরম করে নিচ্ছি, এখন যা খাবো খাবো, আর যা থাকবে ফ্রিজে ভরে রেখে দেবো, কালকে তখন খাওয়া হবে। কালকে একটু তরকারিটা কম করতে হবে। চলো তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।